হ্যালো বন্ধুরা, আমার সংস্কৃত সারথী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অনুপ। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ে সম্পূর্ণ 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনাতে আমি তোমাদের সমস্ত গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, সাহিত্য, ইতিহাস, ভাব সম্প্রসারণ এবং রচনা এই বিষয়গুলো আলোচনা করব। এবং এর পূর্বেই আমি কিন্তু তোমাদের সংস্কৃতের জন্য একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাকরণের সাজেশন পর্যন্ত আমি করে দিয়েছি দুটো পর্বে। সেটাও তোমরা চাইলে পরে দেখে নিতে পারো, আমার গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া থাকবে তার লিঙ্ক। আচ্ছা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই তোমাদের সংস্কৃত বিষয়ের গদ্যাংশের দিক থেকে, অর্থাৎ আর্যাবর্ত বর্ণনা এবং বনগত হয়ে দুটো গদ্যাংশ রয়েছে। তার মধ্যে কোন প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখে নাও। তবে দুটো গদ্যাংশের মধ্যে যে কোনো একটা গদ্যাংশ কেউ যদি খুব ভালো করে পড়ে যায় তাহলেও হবে। তো প্রথমে রয়েছে দেখো আর্যাবর্ত বর্ণনম। প্রথম প্রশ্ন কি দিচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্যাবর্তের এবছরের জন্য। আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে এবং কেন, বা তোমরা জানো কার সাথে তুলনা করা হচ্ছে, সেটাই লেখা আছে। আর্যাবর্ত এবং স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তার বর্ণনা করো। অর্থাৎ আর্যাবর্তের সাথে স্বর্গের পার্থক্য চেয়েছে আর কি। এবং ধরো টেক্সচুয়াল লাইন তুলে দিতে পারে, কথং চাষৌ স্বর্গাত্ম বিশেষতে বা স্বর্গান্ন বিশেষতে, ঠিক আছে। তো এখানে অসু শব্দের দ্বারা কাকে বোঝানো হচ্ছে? অসু শব্দের দ্বারা আর্যাবর্তকে বোঝানো হচ্ছে। উদ্দিষ্ট ব্যক্তি বা স্থানকে, এটা স্থান দ্বন্দ্ব সহায়তা হবে, ঠিক আছে, স্থানকে কিভাবে বিশিষ্টতা দান করা হয়েছে। বা এই কোশ্চেনে দেখো কতবার ঘুরে দিতে পারে, আর্যাবর্ত স্বর্গের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। আবার আরেকভাবে দিতে পারে, আর্যাবর্তের বর্ণনাপূর্বক এই দেশকে স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ বলা যায় কিনা লেখো। তাহলে ভাবো, এই যে কোশ্চেন আমি কিন্তু এখানে লিখেই দিয়েছি, দেখো 100% কমন আসবে। এই একটা প্রশ্ন, এই যে আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা, এই একটা প্রশ্ন কত বিভিন্নভাবে আসতে পারে সেটা কিন্তু আমি সব লিখে দিয়েছি। তবে মেইনলি প্রশ্নটা আছে আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা, বা এই লাইনটা দিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবার দেখো আর্যাবর্তের সেকেন্ড প্রশ্ন, মাত্র দুটো আর্যাবর্ত থেকে আমি প্রশ্ন দিয়েছি। আর একটা প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত থেকে কি, সেটা হচ্ছে বলছে যে আর্যাবর্তের বর্ণনা দাও, বা আর্যাবর্তের বিষয়বস্তু বা সারাংশ লেখো, বা আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা। সবগুলোর উত্তর কিন্তু একই মোটামুটি। তোমরা যদি বিষয়বস্তুটা খুব ভালো করে পড়ো, দেখবে ওখানে গ্রাম আর শহরের হয়তো আলাদা করে পার্ট থাকবে, ওই পার্টটা লিখলেই এখানে গ্রাম শহরের বর্ণনাটা হয়ে যায়। ওই টোটাল পার্টটাকে আবার বিষয়বস্তু বা সারাংশ বলা হয়, ঠিক আছে। এই হলো আর্যাবর্ত থেকে মাত্র দুটো প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নকে ভালো করে পড়ে গেলে আশা রাখছি সেটাই কাউন্ট পেয়ে যাবে। এবার দেখো যাদের অনেকের কাছে আর্যাবর্ত টেক্সটটা খুব একটু ডিফিকাল্ট মনে হতে পারে, তাদের পক্ষে বনগত টেক্সট সবচেয়ে সোজা। তবে চেষ্টা করবে, যেহেতু ধরো পরীক্ষায় 100 জনের মধ্যে দেখবে কমপক্ষে 90 জনই হয়তো বনগত গুহা করবে, সেখানে আর্যাবর্ত বর্ণনার প্রশ্ন যদি তুমি পারো তাহলে সেটা করলে তোমার পক্ষে সবচেয়ে বেশি লাভজনক হবে। এবার দেখো বনগত গুহার কোশ্চেন কি বলছে, যে বনগত গুহা গল্পে কশ্যপ ও অলিপর্বার আর্থিক ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। দেখো বনগত গুহার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য আসবেই আসবে, কিন্তু আমি বলে দিয়েছি যে কশ্যপ অর্থাৎ বড় ভাই কশ্যপ এবং অলিপর্বা এই দুজনে আর্থিক ও অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ পিতা মারা যাওয়ার পর তাদের যে কন্ডিশন ছিল সেটার বর্ণনা চেয়েছে, ঠিক আছে। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কোশ্চেনটা আবার ঘুরে দিতে পারে কি, সহদরও বসত, অর্থাৎ সহদরও মানে দুই ভাই বাস করতো। তো সহদরও বলতে পদের দ্বারা কাদের বোঝানো হচ্ছে? দুই ভাইয়ের নাম অকস্য আলী পর্বা এবং তাদের আর্থিক অবস্থার বর্ণনা থেকে একই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আবার বলছে বনগত গল্পে বিলাসিতা ও দারিদ্রতা কিভাবে পরিস্ফুটিত হয়েছে, তাহলে একই কোশ্চেন, ঠিক আছে। আর বনগত বইয়ের এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আছেই, এর পাশাপাশি এটাও সমান গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অলি পর্বার চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো প্রশ্ন তোমরা বনগত গুহাতে খুব ভালো করে রেডি করবে। এছাড়াও বাকি দু তিনটে কোশ্চেন একটু তোমরা বনগত গুহা থেকে টেক্সচুয়াল যদি টেক্সটটা ভালো করে পড়ো তাহলে বাকিগুলো দেখার দরকার নেই। দেখো তিনের কোশ্চেনটা দেখো, দ্বারঞ্চ সপ্রতি সমৃতম, মানে দরজাটা খুব তাড়াতাড়ি খুলে গেল, কোন দ্বারের কথা, সরি, দরজাটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, কোন দ্বারের কথা বলা হচ্ছে? দ্বারটি দ্রুত বন্ধ হয়ে গেল কেন, ঠিক আছে। তোমার দুটো আছে, একটা বিবৃতম, বিবৃতম মানে খোলা, সংবৃতম মানে বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। এই দুটো মনে রাখবা। এবার বলছে দ্বারটি দ্রুত বন্ধ হয়ে গেল কেন, ঘটনাটি বন্ধ করে। এছাড়া এই ঘটনাটা মানে কোশ্চেনটা অনুবাদ দিতে পারে, ততপরং দৈব সহায়তম, মানে তারপর যা আছে ভগবানের উপর, বা বাকিটা ভগবানের উপর। কে কেন এমন ভেবেছিল, অর্থাৎ অলিপর্বা কেন এমন ভেবেছিল? দৈব কি সত্যি তার প্রতি প্রসন্ন হয়েছিল, মানে ভগবান কি সত্যি তার প্রতি প্রসন্ন হয়েছিল, অর্থাৎ মানে হচ্ছে অলিপর্বা কি সত্যি সম্পত্তি পেয়ে বড় লোক হয়েছিল, ওই পার্টটা এখানে লিখতে হবে। বা অলিপর্বার ভাগ্য পরিবর্তনের বা জীবন সংগ্রামের কাহিনী লেখো, মানে এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। আরেকটা দিয়েছে যে দস্যুরা চলে যাওয়ার পর অলিপর্বার কার্যকলাপ লেখো, ঠিক আছে। এই টোটালটা কিন্তু সে একই ব্যাপার, অলিপর্বা সেই দস্যুরা চলে যাওয়ার পর যে যে জিনিসগুলো করে সেই পার্টটা এখানে চেয়েছে। এছাড়া আরো একটা প্রশ্ন দেখো, বনগত গল্পের সারাংশ, সারমর্ম বা বিষয়বস্তু, তোমরা মোটামুটি জানো। বা এই কোশ্চেন আবার বিষয়বস্তুটা আবার অনুবাদ দিতে পারে নামকরণের সার্থকতা, ঠিক আছে। এই মানে বিষয়বস্তুটা লিখে লাস্টে লিখে দেবে নামকরণের সার্থকতাটা বিচার করতে হবে, ঠিক আছে। এবার দেখো লাস্টে একটা কোশ্চেন দিচ্ছে, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস দেখতে পেয়েছিল। অর্থাৎ দস্যুরা চলে যাওয়ার পর অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করলো, মনে সংশয় নেই তোমরা জানো, আর সেখানে ভিতরে ঢুকে কোন কোন জিনিসগুলো দেখতে পেয়েছিল, এই জিনিসটা তোমাদের লিখতে হবে। মোটামুটি লাস্টের যে তিনটে প্রশ্ন, এগুলো বিষয়বস্তুগুলো গল্পটা ভালো করে পড়লেই পারা যায়। তবে প্রথম দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে বাড়িতে রেডি করবে। দেখো এই যে দুটো গদ্যাংশের
এই কটা প্রশ্ন আমি দিলাম, তার মধ্যে আর্যাবর্তের প্রথম প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এবং বনগত গড় এই প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই কটা প্রশ্ন মোটামুটি পড়ে গেলেই হবে, এবং বাকি প্রশ্নগুলো কিন্তু তোমরা যে কটা দিয়েছি এছাড়াও সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। তবে টেক্সট ভালো করে পড়লে বাকি তোমাদের আর সমস্যা হবে না। তোমরা খুব ভালো করে বনগত গড় টেক্সটটা যদি পড়ে যাও তাহলে আর কোনো সমস্যার কারণ নেই। এরপর দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের পদ্যাংশের দিক থেকে। পদ্যাংশের মধ্যে রয়েছে তোমাদের এক শ্রী গঙ্গা স্তোত্রম, আর একটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। অর্থাৎ শ্রীমদ ভগবত গীতার আন্ডারে রয়েছে কর্মযোগ, সেই দুটো পার্ট। তো প্রথমে দেখো রয়েছে শ্রী গঙ্গা স্তোত্রম। শ্রী গঙ্গা স্তোত্রম থেকে আমি দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। কি কি? একটা হচ্ছে বলছে শ্রী গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে অর্থাৎ দেবী গঙ্গাকে কিভাবে বর্ণনা করা হয়েছে বা যেভাবে বর্ণনা করেছে, তাহলে কোশ্চেনটা দুভাবে দিতে পারে, যেভাবে বর্ণনা করেছে তা বর্ণনা করো বা কিভাবে বর্ণনা করেছে তা লেখো। এছাড়া এই কোশ্চেনটাকে আরেকভাবে দিতে পারে যে গঙ্গা স্তোত্রমের বিষয়বস্তু বা সারাংশ বা গঙ্গা ভক্তি লেখো। মানে এই কোশ্চেনগুলো যা উত্তর এটার কিন্তু একই উত্তর, ঠিক আছে। মোটামুটি গঙ্গা স্তোত্রমের উত্তরগুলো প্রায় কাছাকাছি একই রকম হয়, সেই জন্য মোটামুটি গঙ্গা স্তোত্রমের প্রশ্নগুলো ভালো করে পড়লে, মানে পুরো টেক্সটটা ভালো করে পড়লে তার উত্তরগুলো প্রায় একই টাইপের হওয়ার অসুবিধা নেই, ঠিক আছে। এই কোশ্চেনটা বাড়িতে খুব ভালো করে রেডি করবে। এর পরের প্রশ্ন দেখো যে কবি শঙ্করাচার্য ভগবতী গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি করেছেন তা লেখো। বা ঘুরিয়ে দিতে পারে যে জগতের কল্যাণের জন্য এবং নিজের জন্য শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে কি কি চেয়েছেন বা প্রার্থনা করছেন, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে দেবী গঙ্গার মাহাত্ম্য। দেবী গঙ্গার মাহাত্ম্যটা মোটামুটি ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব, এটা 2023 সালে এসেছিল। এরপরে প্রশ্ন বলছে যে শঙ্করাচার্য দেবী গঙ্গার যে বিভীষণগুলি ব্যবহার করেছেন তা লেখো। তো গঙ্গা স্তোত্রম থেকে কিন্তু আমি 4টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 3টে তোমরা একটু খুব ভালো করে রেডি করবে, ঠিক আছে। তো গঙ্গা স্তোত্রম টেক্সট ভালো করে পড়লে তাও তোমাদের অসুবিধা হয় না। এবার হচ্ছে দেখো তোমাদের শ্রীমদ ভগবত গীতা অর্থাৎ কর্মযোগ। কর্মযোগ থেকে যেই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে, একটা হচ্ছে যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবতার জন, অর্থাৎ একজন শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্য সাধারণ ব্যক্তি তাই আচরণ করার চেষ্টা করেন, এই লাইনটা তাৎপর্য লিখতে বলেছে, ঠিক আছে। আর একটা কোশ্চেন দিয়েছে মিথ্যাচার কাকে বলে বা মিথ্যাচারী কাকে বলে, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। তাহলে শ্রীকৃষ্ণের মতো মিথ্যাচারী ব্যক্তিকে বা মিথ্যাচার বলতে কি বোঝানো হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে তা লিখতে বলেছে, ঠিক আছে। আর একটা এক্সট্রা হিসেবে তোমরা পড়ে যাবে স্বধর্ম নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা কিন্তু ভাব সম্প্রসারণের জন্য যেমন ইম্পর্টেন্ট, আবার তোমার নর্মাল 5 নম্বর কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর এই একটা প্রশ্ন আছে যে এটাও ভাব সম্প্রসারণের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা চলে যাচ্ছি নাট্যাংশ। তো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের এই পদ্যাংশের দিক থেকে শ্রী গঙ্গা স্তোত্রম আর শ্রীমদ ভগবত গীতার কর্মযোগ, এই দুটো পার্টের মধ্যে যার যেটা পছন্দ খুব ভালো করে পড়বে। তবে গঙ্গা স্তোত্রমের প্রশ্নের উত্তরগুলো প্রায় একই রকম হয়, এই কটা প্রশ্ন মোটামুটি কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে। এবার নাট্যাংশের দিক থেকে দেখো চলে আসছে আমরা বাসন্তিক স্বপ্নম, যে নাটকটা রয়েছে তোমাদের, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা বা শিরোনামটি সার্থকতা লোকে এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্যে এটা খুব ভালো করে রেডি করবে। এর পরের প্রশ্ন কি বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা অথবা কৌমুদী, মানে দুটো চরিত্রের কথা বলছে। একটা রাজার দিক থেকে মানে মেল ক্যারেক্টারের দিক থেকে হচ্ছে রাজা ইন্দ্রবর্মা, আর হচ্ছে মেয়েদের দিক থেকে কৌমুদী চরিত্র। দুটো এই দুটো খুব ইম্পর্টেন্ট চরিত্র, পরীক্ষায় এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই আসবে, একদম 100% মিলিয়ন এই কোশ্চেনটা, ঠিক আছে। খুব ভালো করে এটা রেডি করবে, হয় রাজা ইন্দ্রবর্মা নাহলে কৌমুদী, এই দুটো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো বলছে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীর কথোপকথন আলোচনা করো। বা ঘুরে দিতে পারে বর নির্বাচনে কৌমুদী ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথন অথবা যুক্তিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর এক্সট্রা হিসেবে দেখো আরেকটা প্রশ্ন এখান থেকে একটু দেখে রাখবো তোমরা, বাসন্তী স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। বা রাজার বিবাহের আগে যে পাঠটা যে নারীকা উপযোগিতা ব্যাখ্যা করো। বা বাসন্তী স্বপ্নমের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ লেখো। বা বিবাহের পূর্বে যে 4 দিন অপেক্ষাকাল বিষয়ে রাজা ইন্দ্রবর্মার আবেগ বা মনোভাব সেটার ব্যাখ্যা দাও, ঠিক আছে। মানে ওই যে একদম প্রথমে যে 3টে শ্লোক ছিল 6 লাইনে, ঠিক আছে, সেই তার যে বাংলা মানে ওইটারই পাঠটা এটা, ঠিক আছে। আর একটা দিয়েছে যে বিজয়তম অস্মক অবনীপ, অর্থাৎ আমাদের মহারাজের জয়মুক্তিকার, ঠিক আছে, ইন্দু শর্মার অবনীপ। অবনীপ মানে রাজা ইন্দ্রবর্মার বক্তা কেন এসেছিল, অর্থাৎ ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে কেন এসেছিল তা লিখতে হবে। দেখো এই যে লাস্টে যে 3টে কোশ্চেন আমি বললাম, 2-3টে কোশ্চেন, এগুলো কিন্তু টেক্সচুয়াল কোশ্চেন। তো একটা আমি ভাইটাল কথা এখানে বলে দিয়েছি, খুব ভালো করে মনে রাখো যে এই বছর কিন্তু নাটক থেকে কোটেশন তুলে দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। সেই জন্য বাসন্তিক স্বপ্নম নাটকটির টেক্সট বা পাঠ্য বিষয় খুব ভালো করে নিখুঁতভাবে পড়তে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাসন্তী স্বপ্নম টেক্সটটা খুব ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে। বাসন্তী স্বপ্নের এই 1 এবং 2 নম্বর প্রশ্ন খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে, এবং 3 নম্বর প্রশ্নটাও। এবার দেখো আমরা চলে যাচ্ছি বন্ধুরা সাহিত্যের ইতিহাসের কোশ্চেনে। সাহিত্যের ইতিহাসের দিক থেকে দেখো আমি কিন্তু খুব সামান্য সাজেশন দিয়েছি, মাত্র 2-3টে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে বা প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যের ইতিহাসে আর্যভট্টের অবদান বা বরাহমিহিরের অবদান লিখতে হবে কিন্তু, ঠিক আছে। এই দুজনের অবদানটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে আর্যভট্ট না হলে বরাহমিহিরের কিন্তু অবদান আসবেই আসবে, এই কথাটা তোমরা খুব ভালো করে মাথায় রাখো। যে লিখেই দিয়েছে এই দুজনের মধ্যে একজনের অবদান কিন্তু 100% কমন আসবেই আসবে, খুব ভালো করে এটা মাথায় রাখবা। এই দুটো খুব ভালো করে রেডি করবে, ঠিক আছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই বছরের জন্য আর্যভট্ট। এইবার দেখো
যে প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের গণিত চর্চা জ্যোতির্বিদ্যা এই একটা প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন যে ভারতের সংস্কৃত সাহিত্য ইতিহাসে ভারসাম্য কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো করে রেডি করবে। এই তিনটে রেডি করার পর দুটো প্রশ্ন একটু দেখে রাখবে বিষয়বস্তু হিসেবে, একটা হচ্ছে শুদ্রকের মিচ্ছকটিকম, আর হচ্ছে ভাষার স্বপ্নবাসব দত্তম। এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে রাখবে। এবার দেখো চলে যাচ্ছে আমরা ভাব সম্প্রসারণে। ভাব সম্প্রসারণে মাত্র 3-4টে দিয়েছি। একটা হচ্ছে অশক্ত হি আচরণ, কর্ম পরমাপ্নতি পুরুষ, এটা কর্মযোগ থেকে দেওয়া হয়েছে। তারপর মানে গুরুত্বের দিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিন্তু গুরুত্বের দিক থেকে সবচেয়ে প্রথমে আমি এটাকে রেখেছি, এটা বছর আসার চান্স সবচেয়ে বেশি। তারপর ভবন্তী ফাল্গুনে মাসে বৃক্ষ শাখা বিপ্লবক জায়ন্তী নদ লোকস্য পাদাবিচ বিপ্লব, অর্থাৎ আর্যাবর্তের সেই লাইটার মানে তো তোমরা জানোই যে ফাল্গুন মাসে আর্যাবর্ত দেশের গাছের ডালপালা পাতা শূন্য হয়ে যায় ঠিকই, কিন্তু আর্যাবর্তের লোকেদের ছিটেফোঁটা বিপদও ঘটে না। তো এইটা নিয়ে তোমাদের ভাব সংশোধন করতে হবে। তারপর 3 নম্বর এটা কি দিয়েছে, দেশের পূর্ণতম উদ্দেশ্য কষাশন ও প্রভাব, এটাও কিন্তু আর্যাবর্ত বর্ণমের। আর লাস্টে কর্মজোর একটা দিয়েছি, স্বধর্মের নিধন পরধর্ম ভয়াবহ। এই 4টে ভাব সম্প্রসারণ। এছাড়াও তোমরা যদি এক্সট্রা কোনো ভাব সম্প্রসারণ করে থাকো সেটা একটু তোমরা নিজেদের যদি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো তোমরা করবে, বা তোমাদের গৃহশিক্ষকরা মোটামুটি যা যা করেছে সেগুলো একটু কম বেশি দেখে রাখতে পারো। ভাষাতত্ত্বের কোশ্চেন দেখো, মাত্র 2টো কি 3টে প্রশ্ন আমি দিয়েছি এখানে। প্রথম প্রশ্ন দেখো ভাষাতত্ত্বের দিক থেকে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষার স্থান। ঠিক আছে, সংস্কৃত ভাষার স্থান বা ভারতীয় আর্য ভাষার স্থান এই বছরের জন্য কিন্তু ভাষাতত্ত্ব থেকে আসবেই আসবে। এই কোশ্চেনটা একদম মিলিয়ে নেবা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এবছর আসছেই, যে ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষার স্থান একই কিন্তু উত্তর দুটো। ঠিক আছে, তো যদি আলাদা আলাদা করে পড়ো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু দুটোর উত্তর সংস্কৃত ভাষা মানে ভারতীয় আর্য ভাষা। ঠিক আছে, আর পরের প্রশ্ন হচ্ছে কেন্তুম ও শতম সম্বন্ধে লেখো। ওই কেন্তুম গুচ্ছ কি, কেন্তুম গুচ্ছের কটা ভাগ রয়েছে, শতম গুচ্ছের কটা ভাগ নাম দিয়ে কিভাবে আসবে সেটা একটু লিখতে হবে। আর লাস্ট হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, ভাষাতত্ত্ব থেকে এই 3টে মাত্র প্রশ্ন তোমরা পড়লেই একদম 100% কমন। আর লাস্ট আমরা চলে যাচ্ছি সংস্কৃত নিবন্ধ বা রচনা। দেখো রচনার দিক থেকে অনেক রকম কনফিউশন আছে, তবে এই বছর আসার মধ্যে সবচেয়ে প্রথমে গ্রহণযোগ্য রচনা হচ্ছে মম প্রিয় ঋতু বা বসন্তকাল, মানে যার যেই ঋতুটা পছন্দ মম প্রিয় ঋতু, বা আমি হিসাব মতো বসন্তকালটাকে এখানে চুজ করেছি। এরপর দেখে রাখবে একটা অন্তর্জালমটা মানে ইন্টারনেট। ঠিক আছে, আর রামায়ণ ও অথবা মহাভারত এই দুটো একটু দেখবে, অস্মাকং বিদ্যালয় আর হচ্ছে বিদ্যালয়, আর এই 4টে প্রথমে ভালো করে দেখবে রচনা। এটা দেখার পর এই দুটো, এছাড়া দুটো যদি সময় পাও তোমরা, একটা হচ্ছে বিদ্যারত্ন মহাদানম আর হচ্ছে শারদোৎসব। ঠিক আছে, এই যে মোট যে কটা রচনা আমি দিলাম এই কটা রচনা যদি একটু ভালো করে দেখে যাও তাহলেই তোমাদের একদম ইম্পর্টেন্ট চলে আসবে। এই কটাই পড়লে একদম 100% তোমরা কমন পেয়ে যাবে। তবে বলে রাখছি যে তোমরা খুব ভালো করে এই সাজেশনগুলো রেডি করো, এবং আমার সাজেশনের পাশাপাশি তোমাদের গৃহশিক্ষকরা যদি কোনো এটার বাইরে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে থাকে সেটাও তোমরা নিজেদের মতো করে দেখে নেবে। তো আশা রাখছি এই কটা প্রশ্ন সাজেশন যদি ভালো করে পড়ে যাও টেক্সট অনুযায়ী তাহলেই হবে। তবে হ্যাঁ একটা কথা বলে রাখছি, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এমনকি বড় কোশ্চেনের ক্ষেত্রেও তোমরা টেক্সট প্রত্যেকটা ভালো করে পড়ে রাখো। এই 3টে যে টেক্সটগুলো রয়েছে, 3টে বলতে মেন টেক্সটগুলো যারা পড়ে রাখতে পারো, এক বনগত গোয়াটা একটু ভালো করে করবে। তারপর যার পদ্যাংশ যা যেটা ভালো লাগে, হয় গঙ্গাসূত্র নাহলে কর্মযোগ, আর হচ্ছে নাটকের ক্ষেত্রে বিশেষ করে নাটকের টেক্সটটা। ঠিক আছে, নাটকের টেক্সট বলতে তোমাদের বাসন্তী স্বপ্ন, এই কটা জিনিস খুব ভালো করে তোমরা রেডি করবে। আর অনুবাদের কিন্তু কথা আমি এখানে কোনো বলিনি, অনুবাদ তোমরা মোটামুটি যা যা প্র্যাকটিস করেছো এবং টেস্ট পেপার দিয়ে যা যা করেছো বা নিজেদের গৃহশিক্ষকরা যা যা করিয়েছেন ওগুলো করলে মোটামুটি কমন চলে আসে। আর অনুবাদ খুব সোজা দেয়, একদম বাচ্চাদের মতো ছোট ছোট লাইন দিয়ে দেয়, ওগুলো নিজেরাই পারা যায়। ঠিক আছে বন্ধুরা, বাই, থ্যাংক ইউ।